বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলা 24 টিভি চ্যানেলের সাপ্তাহিক সংবাদে স্বাগত জানাচ্ছি। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। ঋতুরাজ বসন্তের প্রথম দিন পয়লা ফাল্গুন উদযাপন, দেশে বর্ণিল আয়োজন। জিয়াউর রহমানের বীরুত্তম খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে ঢাকায় বিএনপির সমাবেশ পণ্ড করেছে পুলিশ, বেশ কয়েকজন আটক। জিয়াউর রহমানের বীরুত্তম খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে নিউ ইয়র্ক শাখা বিএনপি। জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় র্যালি। তুষার ঝড়ের পর টেক্সাসে একসঙ্গে ৭৫টির বেশি গাড়ির মধ্যে সংঘর্ষ, নিহত ৫ জন। করোনা ভাইরাসের উৎপত্তি নিয়ে চলছে গবেষণা, বাদুড় সম্পর্কে নতুন তথ্য পেলেন গবেষকরা। ব্রাজিলের অ্যামাজনে করোনা ভাইরাসের নতুন ধরন ৩ গুণ বেশি সংক্রামক, তবে ভ্যাকসিন এই নতুন ধরনের বিরুদ্ধেও কার্যকর বলে দাবি। ভুল সিরিঞ্জের কারণে কয়েক লাখ ডোজ ভ্যাকসিন নষ্ট জাপানে। এই পরিস্থিতি দেশটির ভ্যাকসিন কর্মসূচিতে হতাশা তৈরি করতে পারে বলে আশঙ্কা। সচির দলীয় কার্যালয়ে সেনা অভিযান, তল্লাশি ভাঙচুরের অভিযোগ। করোনাকে জয় করলেন ১১৭ বছর বয়সী নারী, ইউরোপের সবচেয়ে বয়স্ক নারী তিনি। নাসার বিরল ছবিতে অ্যামাজনের স্বর্ণ নদী, এগুলো প্রকৃতপক্ষে বিশাল আকৃতির গর্ত, যা অবৈধভাবে খনন করা হয়েছে বলে ধারণা। এবার বিস্তারিত। শুরুতেই দেশের সংবাদ। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে বসন্ত এসে গেছে। পয়লা ফাল্গুন এবং বিশ্ব ভালোবাসা দিবস, দুই উৎসবকে ঘিরে দেশ জুড়ে ছিল জোড়া উৎসবের আমেজ। গাছে গাছে পলাশ আর শিমুলের মেলা অবিরত। ভুবনের ধুলি মাখা চরণে মাথা নত করে রব, বসন্ত এসে গেছে। শনিবার থেকে দেশ জুড়ে দেখা গেছে বসন্ত উৎসবের আমেজ। বিভিন্ন জায়গায় হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। করোনা পরিস্থিতির কারণে সীমিত পরিসরে উৎসব করার নির্দেশনা থাকলেও মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাস যেন ছড়িয়ে পড়ে। এছাড়া বসন্ত উৎসব ও ভালোবাসা দিবসকে ঘিরে ২১-এর বইমেলায় প্রতি বছরই উৎসবের আমেজ তৈরি হয়। করোনার জন্য বইমেলা পিছিয়ে যাওয়ায় এবারে বসন্তে বইমেলায় ঘুরে বেড়ানোর আনন্দ নেই। ১৪ ফেব্রুয়ারিতে বিশ্ব ভালোবাসা দিবস অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে উদযাপনের বিষয়ে ইতিহাসবিদদের মতে দুটি প্রাচীন রোমান প্রথা থেকে এ উৎসবের সূত্রপাত। এক খ্রিস্টান পাদ্রী, চিকিৎসক ফাদার সেন্ট ভ্যালেন্টাইনের নামানুসারে দিনটির নাম ভ্যালেন্টাইন্স ডে করা হয়। ২৭০ খ্রিস্টাব্দের ১৪ ফেব্রুয়ারি খ্রিস্টান বিরোধী রোমান সম্রাট গথিকাস আহত সেনাদের চিকিৎসার অপরাধে সেন্ট ভ্যালেন্টাইনকে মৃত্যুদণ্ড দেন। মৃত্যুর আগে ফাদার ভ্যালেন্টাইন তার আদরের একমাত্র মেয়েকে একটি ছোট্ট চিঠি লেখেন, যেখানে তিনি নাম সই করেছিলেন ফ্রম ইয়োর ভ্যালেন্টাইন। সেন্ট ভ্যালেন্টাইনের মেয়ে এবং তার প্রেমিক মিলে পরের বছর থেকে বাবার মৃত্যুর দিনটিকে ভ্যালেন্টাইন্স ডে হিসেবে পালন শুরু করেন। যুদ্ধে আহত মানুষকে সেবার অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত সেন্ট ভ্যালেন্টাইনকে ভালোবেসে দিনটি বিশেষভাবে পালন করার রীতিক্রমে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। মানব সেবাই যেখানে ভালোবাসার প্রতীক, সে অর্থে এই ভালোবাসা প্রত্যেকের জন্য প্রত্যেকের। যেমন মা বাবার প্রতি সন্তানের, তেমন মানুষে মানুষে ভালোবাসা আসে। জিয়াউর রহমানের বীরুত্তম খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে ঢাকায় বিএনপির সমাবেশ পণ্ড করে দিয়েছে পুলিশ। জাতীয় প্রেস ক্লাবের সামনে শনিবার সকাল ১০টা থেকে বিএনপির এই সমাবেশ চলছিল। বেলা ১২টার দিকে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের বক্তব্য শেষ হওয়ার পরপরই পুলিশ এসে সমাবেশকারীদের সড়ক থেকে তুলে দেয়। পুলিশের সঙ্গে এ সময় বিএনপি কর্মীদের সংঘর্ষ বাধে। পুলিশ লাঠিপেটা করলে জবাবে বিএনপিরাও ইট ছোড়ে। সংবিধান লঙ্ঘন, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের দেশ ত্যাগ সহায়তা এবং তাদের গুরুত্বপূর্ণ পদে পদায়নের কারণে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়ার রাষ্ট্রীয় খেতাব বাতিলের সিদ্ধান্ত সম্প্রতি নেয় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল। তার প্রতিবাদে শনিবার ঢাকাসহ দেশের সব জেলায় বিক্ষোভ সমাবেশের কর্মসূচি দিয়েছিল বিএনপি। আমরা উৎসাহিত হই জীবন উৎসর্গ করার জন্য, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য রুখে দাঁড়াই যখন জিয়ার কথা মনে হয়। এবার যুক্তরাষ্ট্রের খবর। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বীরুত্তম খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে নিউ ইয়র্ক শাখা বিএনপি। রোববার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় র্যালি করেন তারা।
সংগঠনটির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সভাপতি অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান। সফল সঞ্চালক এবং স্টেট বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ সহ আজকের এখানে প্রধান বক্তা ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক গোলাম ফারুক শাহীন। প্রধান অতিথি ছিলেন বিএনপির সাবেক আন্তর্জাতিক সম্পাদক গিয়াস আহমেদ। র্যালিতে আরও বক্তব্য দেন নিউ ইয়র্ক স্টেট বিএনপির প্রধান উপদেষ্টা জসিমউদ্দিন, যুক্তরাষ্ট্র যুব দলের সাধারণ সম্পাদক আবু সাইদ আহমেদ, দপ্তর সম্পাদক আমানত হোসেন, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর এস আলম, নিউ ইয়র্ক স্টেট বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাজী আসাদুল্লাহ, যুগ্ম সম্পাদক আমির রহমান খোকন, জাফর তালুকদার, দেওয়ান কাউসার, শহীদুল ইসলাম শিকদার, মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, অপু কবির ও কোকো স্মৃতি পরিষদের সভাপতি শাহাদাত হোসেন রাজু। যে খেতাব, সেই খেতাবটিও কিন্তু আমাদের সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব দিয়েছিলেন এবং বাংলাদেশের মানুষ আজীবন যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে স্মরণ রাখবে। তুষার ঝড়ের পরে বৈরী আবহাওয়ার কারণে টেক্সাসের একটি মহাসড়কে একসঙ্গে ৭৫ থেকে ১০০টি গাড়ির মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন নিহত ও অনেক মানুষ আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে তুষার ঝড়ের কারণে বিভিন্ন অঞ্চলে জমাট বাঁধা বৃষ্টি হচ্ছে ও বরফ পড়ছে। ফোর্ট ওর্থ পুলিশের টুইটারে ওই দুর্ঘটনার দৃশ্য দেখা যায়। প্রথমে একটি গাড়ি উল্টে যায়, যার মধ্যে ফেডেক্সের 2টি লরিও ছিল। এরপর পেছন থেকে একের পর এক গাড়ি দুমড়ে মুচড়ে পড়তে থাকে। এছাড়া রাস্তার পাশে বহু গাড়ি উল্টে থাকতে দেখা যায়। খবর পেয়ে হতাহতের উদ্ধারে অভিযান শুরু করে উদ্ধারকারী দল ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এবার নজর দিব করোনা ভাইরাসের পরিস্থিতির দিকে। বাদুড় সম্পর্কে নতুন তথ্য পেলেন গবেষকরা। কোভিড-19 মহামারীর জন্য দায়ী SARS-CoV-2 ভাইরাসের সঙ্গে মিল আছে এমন করোনা ভাইরাসগুলো সম্ভবত এশিয়ার অনেক অঞ্চলেই বাদুড়ের মধ্যে ছড়াচ্ছে। নেচার কমিউনিকেশনস জার্নালে প্রকাশিত নতুন এক গবেষণা প্রতিবেদনে এমনটাই ধারণা করছেন বিজ্ঞানীরা। SARS-CoV-2 এর কাছাকাছি একটি ভাইরাস পূর্ব থাইল্যান্ডের এক বন্য অভয়ারণ্যের বাদুড়ের মধ্যে পাওয়া গেছে। গবেষকরা ধারণা করছেন SARS-CoV-2 এর সঙ্গে মিলযুক্ত করোনা ভাইরাসগুলো সম্ভবত এশিয়ার অনেক অঞ্চলের বাদুড়ের মধ্যে রয়েছে। এর আগে বিভিন্ন গবেষণায় ধারণা করা হয়েছিল মানুষের মধ্যে ছড়ানোর আগে SARS-CoV-2 কোনো প্রাণীর মধ্যে সম্ভবত বাদুড়ের মধ্যেই আগে ছড়িয়েছে। ভাইরাসটির উৎস কোথায় তা এখনো অজানা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা এই বিষয়ে তদন্ত করতে বর্তমানে ওখানে রয়েছেন। ওদিকে ব্রাজিলের আমাজনে করোনা ভাইরাসের যে নতুন ধরন পাওয়া গেছে তা 3 গুণ বেশি সংক্রামক বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী এদুয়ার্দো পাজুয়েল্লা। তবে ভ্যাকসিন এই নতুন ধরনের বিরুদ্ধে কার্যকর বলে দাবি করেন তিনি, যদিও দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ হাজির করেননি। সংক্রমণের দ্বিতীয় ঢেউতে আমাজন বন সংলগ্ন শহর মানাউসে ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়ার পর স্বাস্থ্যমন্ত্রী আশ্বস্ত করার চেষ্টা করেন যে সাম্প্রতিক মাসে সংক্রমণ বৃদ্ধি পাওয়া অপ্রত্যাশিত হলেও নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। ব্রাজিল এখনও তাদের জনসংখ্যার অর্ধেকের জন্য ভ্যাকসিনের সরবরাহ নিশ্চিত করতে পারেনি। 3 সপ্তাহ আগে চীনের সিনোভ্যাক ও ব্রিটেনের অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের মাধ্যমে দেশটি ভ্যাকসিন কার্যক্রম শুরু করেছে। তবে মানাউসে পাওয়া ভাইরাসের নতুন ধরনের বিরুদ্ধে এসব ভ্যাকসিনের কার্যকারিতা কিভাবে বিশ্লেষণ করা হয়েছে সে ব্যাপারে কোনো ব্যাখ্যা দেননি ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী। জাপানে বিশেষায়িত সিরিঞ্জ স্বল্পতার কারণে কয়েক লাখ মানুষ ফাইজারের করোনা ভ্যাকসিন নিতে পারবেন না। এই পরিস্থিতি দেশটির ভ্যাকসিন কর্মসূচিতে হতাশা তৈরি করতে পারে, কারণ এর ফলে পরিকল্পনা অনুসারে 7 কোটি 20 লাখ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা অর্জিত হবে না। জাপানি স্বাস্থ্যমন্ত্রী জানান, মার্কিন প্রস্তুতকারীরা যে ভায়ালে ভ্যাকসিন দিয়েছে তা থেকে জাপানে ব্যবহৃত সাধারণ সিরিঞ্জ 6ষ্ঠ ডোজ সংগ্রহ করতে পারে না। ফলে প্রতিটি ভায়ালের 1 ডোজ ভ্যাকসিন অব্যবহৃত থাকছে। জাপান সরকারের পক্ষ থেকে চিকিৎসা সরঞ্জাম উৎপাদনকারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে এই বিশেষায়িত সিরিঞ্জের উৎপাদন বাড়ানোর জন্য। শুধু জাপান নয়, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নও একই সমস্যায় পড়েছে। ফলে অতিরিক্ত ভ্যাকসিন কেনার প্রতিযোগিতা শুরু হতে পারে। মধ্য ফেব্রুয়ারিতে করোনার ভ্যাকসিন প্রয়োগ শুরু করে জাপান। শুরু থেকেই স্বাস্থ্যকর্মীরা ভায়াল থেকে 6ষ্ঠ ডোজ সংগ্রহ করতে পারছিলেন না, ফলে তা ফেলে দেওয়া হয়। এবার এশিয়ার খবর।
মিয়ানমারে অং সান সুচির ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির কার্যালয়ে দেশটির সেনাবাহিনীর সদস্যদের অভিযানে ব্যাপক তল্লাশি ও ভাঙচুর করা হয় বলে অভিযোগ করেছে দলটি। এনএলডির অভিযোগ, মঙ্গলবার রাতে সেনাবাহিনীর সদস্যরা দরজা ভেঙে এনএলডির সদর দপ্তরে প্রবেশ করে। তবে সে সময় দলের কোনো নেতাকর্মীরা কার্যালয়ে ছিলেন না। সেনা অভ্যুত্থানের পর থেকে দেশটিতে কারফিউ চলছে। রাত 8টা থেকে ভোর 4টা পর্যন্ত কারফিউ কার্যকর থাকে। সে সময় এনএলডি কার্যালয়ে তল্লাশি করা হয়েছে। এদিকে দেশটিতে এখনও 5 জনের বেশি একসঙ্গে সমবেত হওয়া নিষিদ্ধ আছে। এর মধ্যে বিক্ষোভ চলছে এবং হাজার হাজার প্রতিবাদকারী রাস্তায় নেমে বিক্ষোভ করছে। পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় অনেক আহত হয়েছেন বলেও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে। অং সান সুচি সহ দেশটির শীর্ষ রাজনৈতিক নেতাদের বন্দী এবং সেনাবাহিনীর ক্ষমতা দখলের পর থেকে দেশটির লাখো নাগরিক বিক্ষোভ শুরু করেন। এবার বিশেষ সংবাদ। কোভিড-19 আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ইউরোপের সবচেয়ে বেশি বয়সী নারী লুসিলে র্যান্ডন। 117তম জন্মদিন উদযাপনের আগে আগে করোনাকে হার মানিয়েছেন তিনি। 16 জানুয়ারি লুসিলে র্যান্ডনের শরীরে করোনা ভাইরাসের শনাক্ত হয়, তবে তার মধ্যে কোনো উপসর্গ ছিল না। অবশ্য করোনা শনাক্ত হওয়ার পর তিনি আশ্রমের অন্যান্য লোকজনের কাছ থেকে আইসোলেশনে থাকতে শুরু করেন। 1904 সালের 11 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন লুসিলে র্যান্ডন। ইউরোপের সবচেয়ে বয়স্ক মানুষ হওয়ার পাশাপাশি বিশ্বের দ্বিতীয় বয়স্ক ব্যক্তি তিনি। ফ্রান্সের একটি গির্জায় নান হিসেবে সেবা করেছেন লুসিলে। 1944 সাল থেকে সিস্টার অ্যান্ড্রে নামে পরিচিত হন তিনি। অবসরে যাওয়ার পর থেকে দক্ষিণাঞ্চলীয় ফ্রান্সের তুলন এলাকার একটি বৃদ্ধাশ্রমে থাকেন এ নারী। বর্তমানে করোনা থেকে পুরোপুরি সুস্থ আছেন সিস্টার অ্যান্ড্রে। তবে আগে থেকেই তিনি চোখে দেখতে পান না, এমনকি একা একা চলাফেরাও করতে পারেন না। বেশিরভাগ সময় তার হুইল চেয়ারই কাটে। টাই না পরে আসায় সংসদে বক্তব্য রাখতে পারলেন না নিউজিল্যান্ডের মাওরি সম্প্রদায়ের নেতা রাইওরি ওয়েদিতি। পোশাক নিয়ে বিতর্কের জেরে তাকে সভাকক্ষ থেকে বের করে দিয়েছেন দেশটির স্পিকার ট্রেভল পালার্ড। সভাকক্ষ থেকে বেরিয়ে এই সংসদ সদস্য গণমাধ্যমকারীদের বলেন, বিষয়টা টাইয়ের নয়, সাংস্কৃতিক পরিচয়ের। এর আগে সংসদের ড্রেস কোড নিয়ে ওয়েদিতি এবং স্পিকারের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। ওয়েদিতি স্পিকারের আদেশ অমান্য করে টাইয়ের বদলে গলায় মাওরিদের ঐতিহ্যবাহী পৌনামু বা সবুজ পাথরের নেকলেস পরে এসেছিলেন। এ নেতার দাবি, তিনি মাওরি ব্যবসায়িক পোশাক পরে এসেছেন। তবে স্পিকার ম্যালার্ড ঘোষণা দেন, টাই না পড়লে ওয়েদিতি বক্তব্য রাখতে পারবেন না। এরপরও এই সংসদ সদস্য কথা বলা শুরু করলে তাকে সভাকক্ষ থেকে বের করে দেন স্পিকার। মাওরি পার্টির নেতা রাওয়াইরি ওয়েদিতি এর আগে টাইকে ঔপনিবেশিক ফাঁস হিসেবে বর্ণনা করেছিলেন। তবে নারী সংসদ সদস্যদের জন্য বাধ্যবাধকতা না থাকলেও এদিন মাওরিদের আরেক নেতা ডেভি নাগেরেভা প্যাকার ঠিকই টাই পরেই সভাকক্ষে গিয়েছিলেন। মহাকাশ গবেষণা সংস্থা নাসা পেরুর আমাজন রেইন ফরেস্টের সোনার খনির কিছু বিরল ছবি প্রকাশ করেছে। নাসা জানিয়েছে, এই স্বর্ণ নদীগুলো প্রকৃতপক্ষে বিশাল আকৃতির গর্ত, যা অবৈধভাবে খনন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সাধারণত লোকচক্ষুর আড়ালে থাকা এই গর্তগুলো সূর্যের আলোয় প্রতিফলিত হয়ে আলোকিত হয়েছে, যা নাসার ছবিতে ধরা পড়েছে। গত ডিসেম্বরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের এক মহাকাশচারী এই ছবিগুলো তুলেছেন। দক্ষিণ পূর্ব পেরুর মাদ্রে দে দিওস এর সোনার খনির অবস্থা কতটা ধ্বংসাত্মক অবস্থায় গেছে সেই নজিরও এই ছবিগুলোর মাধ্যমে পাওয়া যায়। পেরু প্রথম সারির স্বর্ণ রপ্তানিকারক একটি দেশ। মাদ্রে দে দিওসে সোনার বিশাল অনিবন্ধিত শিল্প রয়েছে, যেখানে হাজার হাজার খনি শ্রমিক কাজ করে। এই অঞ্চলটি আমাজন বনের মধ্যে পড়েছে। জীববৈচিত্র্যের এক সমৃদ্ধ অঞ্চল এটি, কিন্তু সোনার খনির কারণে বন ব্যাপক মাত্রায় নিধন হচ্ছে। এছাড়া অনেক প্রাণীদের আবাসস্থলও নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। সোনা নিষ্কাশনে পারদ ব্যবহার করা হয় বলে খনির আশেপাশের অঞ্চলে বিষক্রিয়া ছড়িয়ে পড়ছে। বিজ্ঞানীরা বলছেন, এই পারদের একটি বড় অংশ নদী বা বায়ুমণ্ডলে নির্গত হচ্ছে। নাসা জানিয়েছে, এই গর্তগুলোতে শ্রমিকরা স্বর্ণের খোঁজ করে থাকে, যেখানে শত শত জলাধারে পানি ভর্তি রয়েছে। এগুলো কাদা দিয়ে ঘেরা এবং গাছপালা পরিষ্কার করে এগুলো তৈরি করা হয়েছে। আন্দিজ আমাজন প্রকল্পের 2019 সালের এক গবেষণায় জানা যায়, 2018 সালে সোনার খনির কারণে পেরুর আমাজনের 22,930 একর বন ধ্বংস হয়েছে। স্বর্ণের ক্রমবর্ধমান দাম বৃদ্ধি দেখে
স্থানীয় দরিদ্র অধিবাসীরা এসব খনিতে কাজ করে অর্থ আয় করতে আগ্রহী হন। 2012 সালের হিসাব মতে সে সময় এই অঞ্চলে 30,000 খনি শ্রমিক কাজ করত। চীনের মহাকাশ সংস্থা এক ভিডিও প্রকাশ করেছে যা মঙ্গল গ্রহের চারপাশে ঘূর্ণনরত মহাকাশযান থেকে পৃথিবীতে পাঠানো হয়েছে। গত বুধবার তিয়ানোয়েন-1 নামের মহাকাশযানটি মঙ্গলের কক্ষপথে প্রবেশের 2 দিন পর এই ভিডিও পাওয়া গেল। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভিতে প্রচারিত ভিডিওতে দেখা যায় কালো মহাকাশ থেকে ধীরে ধীরে মঙ্গলের পৃষ্ঠ দৃশ্যমান হচ্ছে। ভিডিওতে গ্রহটির পৃষ্ঠের সাদা গর্ত চোখে পড়ে। মঙ্গলের চারপাশে মহাকাশযানটি ঘোরার কারণে ভিডিও দৃশ্য আলো থেকে অন্ধকারে পরিবর্তিত হতে দেখা যায়। 5 টনের তিয়ানোয়েন-1 গত জুলাইতে দক্ষিণ চীন থেকে উৎক্ষেপণ করা হয়। তিয়ানোয়েন অর্থ স্বর্গের কাছে প্রশ্ন। এই মহাকাশযানটিতে রয়েছে একটি মার্স অরবিটার, একটি ল্যান্ডার ও একটি সৌরশক্তি চালিত রোভার। আগামী মে মাসে তিয়ানোয়েন-1 থেকে 240 কেজির একটি রোভার মঙ্গলের বিশাল বেসিন ইউটোপিয়ায় অবতরণ করবে। এর অরবিটার 1 মঙ্গলবর্ষ পর্যন্ত অবস্থান করবে। গ্রহটির মাটি ও বায়ুমণ্ডল নিয়ে 3 মাসের গবেষণা ছাড়াও এই মিশনে মঙ্গলের ছবি সংগ্রহ, মানচিত্র তৈরি ও অতীত প্রাণের চিহ্নের খোঁজ করা হবে। মহাকাশযানটি ইতিমধ্যেই মঙ্গলের একটি সাদা-কালো ছবি পাঠিয়েছে, যেখানে গ্রহটির ভৌগোলিক উপাদান যেমন শিয়াপ্যারেলি গর্ত ও ভ্যালেস মারিনাসিস নামক গিরিখাত দেখা গেছে। এই ছিল আজকের মতো বিশ্ব বাংলা 24 টিভি চ্যানেলের সাপ্তাহিক সংবাদ। শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ঋতুরাজ বসন্তের প্রথম দিন পয়লা ফাল্গুন উদযাপন, দেশে বর্ণিল আয়োজন। জিয়াউর রহমানের বীরুত্তম খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে ঢাকায় বিএনপির সমাবেশ পণ্ড করেছে পুলিশ, বেশ কয়েকজন আটক। জিয়াউর রহমানের বীরুত্তম খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে নিউ ইয়র্ক শাখা বিএনপি, জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় র্যালি। তুষার ঝড়ের পর টেক্সাসে একসঙ্গে 75টির বেশি গাড়ির মধ্যে সংঘর্ষ, নিহত 5 জন। করোনা ভাইরাসের উৎপত্তি নিয়ে চলছে গবেষণা, বাদুড় সম্পর্কে নতুন তথ্য পেলেন গবেষকরা। ব্রাজিলের অ্যামাজনে করোনা ভাইরাসের নতুন ধরন 3 গুণ বেশি সংক্রামক, তবে ভ্যাকসিন এই নতুন ধরনের বিরুদ্ধেও কার্যকর বলে দাবি। ভুল সিরিঞ্জের কারণে কয়েক লাখ ডোজ ভ্যাকসিন নষ্ট জাপানে। এই পরিস্থিতি দেশটির ভ্যাকসিন কর্মসূচিতে হতাশা তৈরি করতে পারে বলে আশঙ্কা। সচির দলীয় কার্যালয়ে সেনা অভিযান, তল্লাশি ভাঙচুরের অভিযোগ। করোনাকে জয় করলেন 117 বছর বয়সী নারী, ইউরোপের সবচেয়ে বয়স্ক নারী তিনি। নাসার বিরল ছবিতে অ্যামাজনের স্বর্ণ নদী, এগুলো প্রকৃতপক্ষে বিশাল আকৃতির গর্ত যা অবৈধভাবে খনন করা হয়েছে বলে ধারণা। সংবাদের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আরও একবার বিশ্ব বাংলা 24 দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।